বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অত্র বিভাগের অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে কিছু ক্লাস পেয়েছো। আসলে তোমাদের তো যে সিলেবাস, এটা প্রায় শেষের দিকেই। আমি আজকে পাখির কিছু অংশ বাদ আছে, তার উপরে একটি লেকচার নিব। এরপরে মানবদেহ মানবদেহের কিছু লেকচার নিলে তোমাদের মোটামুটি কোর্সটি শেষ হয়ে যাবে। তো আমি চলে আসি আজকের পাঠে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও বিভাগের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের পাঠ পরিচিতিটা দেখে নেই। বিষয় প্রাণীবিদ্যা, কোর্স কোড হচ্ছে 22-3101। কোর্সের শিরোনাম প্রাণী বৈচিত্র্য 2, কর্ডেটস। আজকের লেকচারের শিরোনাম আর্কিওপটেরিক্স ও দৌড়বাজ পাখি। তো প্রথমেই আমরা শুরু করি আর্কিওপটেরিক্স। আসলে আর্কিওপটেরিক্স কি? এক কথায় বললে আর্কিওপটেরিক্স হচ্ছে একটি প্রাণীর ফসিল অর্থাৎ জীবাশ্ম, যে জীবাশ্ম সরীসৃপ এবং পাখি এই উভয়ের বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ সরীসৃপ ও পাখির মধ্যে এদেরকে সংযোগকারী যোগসূত্র বলা হয়। আর্কিওপটেরিক্স হচ্ছে সর্বাধিক প্রাচীন ও বিলুপ্ত পাখি পাখি অর্থাৎ এরা বিলুপ্ত হয়ে গেছে এবং এরাই ছিল সর্বাধিক প্রাচীন। ধারণা করা হয় সরীসৃপ থেকে এদের উৎপত্তি ঘটেছিল এবং এদের থেকেই কিন্তু পরবর্তীতে পাখির উৎপত্তি ঘটেছে। এই কারণে পাখিকে বলা হয় যে বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, অর্থাৎ রেপটাইলস থেকে কিন্তু এই পাখির উৎপত্তি। তো আজ থেকে 14 কোটি বছর পূর্বে 14 কোটি বছর পূর্বে এই মেসোজোয়িক মহাযুগের জুরাসিক যুগে এই পাখিরা বসবাস করত। এরা ছিল গেসো পাখি। এরা এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে বা গাছ থেকে মাটিতে নামতে পারতো বা মাটি থেকে আবার গাছে উঠতে পারতো। এবং তাদের চলনের পদ্ধতিটা ছিল হচ্ছে গ্লাইডিং। গ্লাইডিং মানে হচ্ছে যে তাদের যে ডানা দুটি ছিল একে প্রসারিত করে গ্লাইড করে নিচে নেমে আসতো, আবার একইভাবে উপরে উঠতো, আবার এক গাছ থেকে অন্য গাছেও তারা এভাবে গ্লাইডিং পদ্ধতিতে চলাচল করত। এরা হচ্ছে জার্মানি সহ পশ্চিম ইউরোপের দেশগুলোতে এরা তখন বিচরণ করত ওই সময়কালে। 1861 সালে হচ্ছে জার্মানির ব্যাভেরিয়ার সোলেনহোপেন অঞ্চল থেকে সর্বপ্রথম এই শিলাস্তর থেকে এদের যে জীবাশ্ম সেই জীবাশ্ম আবিষ্কার করা হয়। তাহলে এই যে আর্কিওপটেরিক্স যেটা আদিম পাখি বলা হচ্ছে, এরা সরীসৃপ এবং পাখি উভয়ের বৈশিষ্ট্যই বহন করে। তো আমরা আসলে আর্কিওপটেরিক্স এর যে বৈশিষ্ট্য শিখবো, এখন দেখবো চিত্র সহ। সেখানে আসলে আমরা দেখবো যে আর্কিওপটেরিক্স সরীসৃপের কি কি বৈশিষ্ট্য বহন করে আর পাখির কি কি বৈশিষ্ট্য বহন করে। আমরা প্রথমে আসি যে আর্কিওপটেরিক্স সরীসৃপের কি কি বৈশিষ্ট্য বহন করে সেইগুলি আমরা একটু দেখি। তো সরীসৃপের বৈশিষ্ট্যের ভিতরে দেখা যায় যে এদের দেহ ও পদে আইস বিদ্যমান, কারণ আইস তো পাখিতে থাকার কথা না, কারণ আইস থাকে হচ্ছে সরীসৃপের দেহে। তাহলে এদের দেহ সে আইস আছে এবং পদে আইস আছে, এটা প্রমাণ করে যে তারা হচ্ছে সরীসৃপ। তাদের অস্থিগুলি বায়ুপূর্ণ অর্থাৎ নিউমেটিক নয়, কারণ আমরা জানি পাখির অস্থি হচ্ছে নিউমেটিক, কিন্তু এদের অস্থি নিউমেটিক নয় অর্থাৎ বায়ুপূর্ণ নয়, এটা সরীসৃপীয় বৈশিষ্ট্য। চোয়ালের সকেট বা খাদের মধ্যে হোমোডন্ট দাঁত বিদ্যমান থাকে। আর আধুনিক পাখিতে তো দাঁতই নাই। এরা আদিমতম পাখি ছিল অর্থাৎ সরীসৃপ থেকে এদের উৎপত্তি হয়েছিল, এই কারণে তারা সেই সরীসৃপের বৈশিষ্ট্যগুলি বহন করছে, অর্থাৎ তাদের যে চোয়াল সেই চোয়ালে দাঁত ছিল। এদের চোয়াল সবল ও শক্তিশালী প্রকৃতির ছিল, কিন্তু আমরা জানি যে পাখিতে চোয়ালটা হচ্ছে চঞ্চুতে রূপান্তরিত হয়ে যায়, কিন্তু সরীসৃপের চোয়ালটা সবল শক্তিশালী হয়। এই কারণে দেখা যায় যে এই সরীসৃপের সাথে মিল সম্পন্ন এই শক্তিশালী সবল চোয়াল তাদের বিদ্যমান ছিল। এদের কিল অস্থি ছিল না এবং উরু ফলকও দুর্বল ছিল। তাহলে কিল অস্থি হচ্ছে যে এদের যে স্টার্নাম, পাখির দেখি স্টার্নামের শীর্ষটা একটু সরু হয়ে কিল অস্থিতে রূপান্তরিত হয়।
এটার কারণে তাদের স্ট্রিম লাইন বডি তৈরি হয়, যার কারণে এদের উড্ডয়নে সহায়তা করে। আর উরুফলক বা ফার্কুলা, এই ফার্কুলা হচ্ছে এদের যে এদের যে ক্লাভিকল নামে যে দুটি অস্থি, এই ক্লাভিকল অস্থি দুটি একসাথে মিলে এই ইউ আকৃতির ফার্কুলা, সাধারণত পাখিতে ইউ আকৃতির ফার্কুলা বা উরুফলক গঠন করে, যা পাখিকে উঠতে কিন্তু সহায়তা করে, অর্থাৎ কিল অস্থি বা উরুফলক উঠতে সহায়তা করে। তো এই পাখির একেবারেই কিল অস্থি ছিল না এবং উরুফলকও দুর্বল ছিল, যার কারণে এরা বর্তমান আধুনিক পাখির মতো এতটা উড়তে পারত না। কুমির ও স্ফেনোডনের মতো গ্রীবা ও উদরীয় কশেরুকা মুক্ত ধরনের ছিল। কারণ কুমির এবং স্ফেনোডন তো সরীসৃপ, তাদের মতো গ্রীবা ও উদরীয় কশেরুকা গুলো মুক্ত প্রকৃতির ছিল। এদের গ্রীবা কশেরুকা 9 থেকে 10টি ছিল। তো গ্রীবা কশেরুকা সরীসৃপে এমনটি দেখা যায়, 9 থেকে 10টির মধ্যে থাকে। এদের দেহকাণ্ড বা শ্রোণী কশেরুকা সংযুক্ত নয়, এটিও সরীসৃপীয় বৈশিষ্ট্য। এদের ওয়ানসিনেট প্রসেসবিহীন মাথাযুক্ত বক্ষ কশেরুকা, অনসিনেট প্রসেসযুক্ত, আনসিনেট হবে, আনসিনেট প্রসেসবিহীন মাথাযুক্ত, অর্থাৎ অনেক সময় কশেরুকায় যে বর্ধিত অংশ থাকে একে আনসিনেট প্রসেস বলা হয়। এই আনসিনেট প্রসেস হচ্ছে এদের যে বক্ষ কশেরুকায়, সেই বক্ষ কশেরুকাতে ছিল না। এদের পাখায় নখরযুক্ত 3টি করে আঙুল থাকে। আধুনিক পাখিতে কোনো নখরযুক্ত কোনো পাখায় নখরযুক্ত 3টি করে আঙুল থাকে, অর্থাৎ এদের পাখনা আছে, আবার পাখনার শীর্ষে নখরযুক্ত আঙুল আছে। এটা কিন্তু পাখির, আধুনিক পাখির যে পাখনা, সেই পাখনার শীর্ষে কোনো নখরযুক্ত আঙুল থাকে না। হ্যাঁ, তাহলে এটিও এদের সরীসৃপের বৈশিষ্ট্য। এদের 2, 3, 4টি করে আঙুল, নলক, অঙ্গুলি নলক যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আঙ্গুলে বিদ্যমান, যেটা সরীসৃপে দেখা যায়, পাখিতে দেখা যায় না। এদের কার্পাল ও মেটাকার্পাল গুলো মুক্ত প্রকৃতির ছিল, কোনো সংযুক্ত মেটাকার্পাস নেই। তো পাখিতে দেখা যায় যে এরা যুক্ত প্রকৃতির, কিন্তু সরীসৃপে এগুলি মুক্ত প্রকৃতির, অর্থাৎ এটি এদের সরীসৃপীয় বৈশিষ্ট্য। এদের লম্বা ইলিয়াম যুক্ত শ্রোণী চক্র থাকে। এদের পশ্চাৎমুখী পৃথক পিউবিক অস্থি বিদ্যমান থাকে, যা সরীসৃপীয় বৈশিষ্ট্য প্রমাণ করে। এদের সরল প্রকৃতির মস্তিষ্ক ছিল, সেরেব্রাল হেমিস্ফিয়ার সিলিন্ডারের অনুরূপ। এদের সেরেবেলাম প্রসারিত নয়। যেখানে পাখির মস্তিষ্ক কিন্তু কিছুটা সরীসৃপ থেকে জটিল প্রকৃতির হয়, কারণ তাদের মস্তিষ্ক তীক্ষ্ণ হয়, কিন্তু কারণ অনেক দূরে তাদেরকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়, এই জন্য মস্তিষ্ক সরীসৃপ থেকে উন্নত হয়। কিন্তু আর্কিওপটেরিক্স এর মস্তিষ্কটা ছিল সরীসৃপদের মতো সরল প্রকৃতির। এবার আমরা দেখি যে আর্কিওপটেরিক্স এর পাখির কি কি বৈশিষ্ট্য ছিল। পাখির বৈশিষ্ট্য, এদের দেহ পূর্ণ বিকশিত কোনটুর ও উড়বার পালক বিদ্যমান। সরীসৃপে তো পালকই থাকার কথা নাই, কারণ পুরো দেহ হচ্ছে আইসে আবৃত। এদের দেহে যেমন আইস ছিল, পাশাপাশি দেখো কোনটুর এবং উড়বার পালক বিদ্যমান ছিল। তারপরে তাদের সম্মুখ পথ ডানায় রূপান্তরিত। সরীসৃপের সামনের 2টি পা থাকে, প্রতিটি পায়ে 5টি করে নখরযুক্ত আঙুল থাকে, কিন্তু এদের সামনের পা দুটি ডানায় রূপান্তরিত হয়ে গেছিল এবং সেই ডানায় 3টি নখরযুক্ত আঙুল ছিল। এদের দীর্ঘ লেজের দুই পাশে সারিবদ্ধভাবে রেক্ট্রিসেস বা লেজের পালক থাকে। সরীসৃপে তো এই ধরনের লেজ দেখা যাবে না, পাখিতে দেখা যাবে না, কারণ পাখিতে হচ্ছে যে মেরুদণ্ডের যে শেষ অস্থিগুলি মিলে পাইগোস্টাইল বিদ্যমান থাকে। সেই আহ পাখির ক্ষেত্রে পাইগোস্টাইলে রূপান্তরিত হয়, পাইগোস্টাইলের সাথে লেজের পালক যুক্ত থাকে। তো আর্কিওপটেরিক্সও কিন্তু তাই দেখা গেছে যে এদের যে লেজের দুই পাশে, লেজের যে দীর্ঘ লেজ, লেজটা অনেকটা সরীসৃপের মতো কশেরুকাযুক্ত দীর্ঘ লেজ ছিল, কিন্তু লেজের আবার দুই পাশে সারিবদ্ধভাবে পালক ছিল। দেখো লেজটা বলছে সে, লেজের বৈশিষ্ট্য দেখে বোঝা যাচ্ছে যে এরা হচ্ছে সরীসৃপ, কিন্তু আবার লেজের দুই পাশে এই যে উড়বার লেজের পালক আছে, এটা আবার প্রমাণ করছে যে সে পাখি। করটি তুলনামূলকভাবে বড়, ক্রেনিয়াম বড়। পাখির কিন্তু করটি ছোট হয়, মস্তিষ্ক উন্নত কিন্তু করটি বা ক্রেনিয়াম ছোট, কারণ এটা উড়বার উপযোগী, উড্ডয়ন উপযোগী হয়। কিন্তু এদের হচ্ছে করটি তুলনামূলকভাবে কিছুটা বড় ছিল, যদিও কোনো কোনো পাখিতে এই করটি তুলনামূলকভাবে বড় দেখা যায়। আচ্ছা, এদের চোয়াল দীর্ঘাকার ও ঠোঁটে পরিণত হয়, অর্থাৎ চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়। আহ অর্থাৎ এদের যে চোয়ালটা যদিও সবল শক্তিশালী ছিল, কিন্তু আকৃতি হচ্ছে এদের পাখির মতোই আকৃতি ছিল চোয়ালের। এদের শ্রোণীচক্রের পিউবিস পশ্চাৎ দিকে বর্ধিত ছিল। শ্রোণীচক্রের পিউবিস সাধারণত পাখির ক্ষেত্রে পশ্চাৎ দিকে বর্ধিত থাকে, অর্থাৎ এটিও সরীসৃপ থেকে
পাখির বৈশিষ্ট্যে রূপান্তরিত হয়েছিল। এদের ক্লাভিকল দুটি হচ্ছে একত্রিত হয়ে ভি আকৃতির ফার্কুলা গঠন করে। এই ফার্কুলা বা ক্লাভিকল দুটি এটি হচ্ছে এই সামনের দিকে, সামনের অর্থাৎ স্টার্নামের সামনে নিচের দিকে, বক্ষের নিচের দিকে এই যে ক্লাভিকল দুটি ইউ আকৃতির ফার্কুলা গঠন করে, যা এদের এই যে স্ট্রিম শেপ গঠনে সহায়তা করে, অর্থাৎ উড়বার উপযোগী করে তুলেছিল এদেরকে। এদের টিবিয়া ও ফিবুলা পৃথক ছিল, কারণ পাখিতে টিবিয়া ও ফিবুলা পৃথক দেখা যায়। অর্থাৎ দেখো যে হ্যাঁ, আরো বৈশিষ্ট্য আমরা দেখি যে এদের পিছনের পায়ে নখরযুক্ত 4টি আঙ্গুল বিদ্যমান ছিল। এই যে পিছনের পায়ে সরীসৃপে থাকে 5টি, কিন্তু পাখিতে থাকে 4টি। দেখো পাখির মতো এদেরও পিছনের পায়ে 4টি নখরযুক্ত আঙ্গুল ছিল। এদের পশ্চাৎ পায়ের আঙ্গুলের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটিতে ছিল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও 3, 4 ও 5টি করে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস হচ্ছে এদের যে আঙ্গুলের অস্থি, সেই অস্থির সংখ্যা ছিল প্রথম আঙ্গুলে ছিল 2টি অস্থি, দ্বিতীয় আঙ্গুলে ছিল 3টি অস্থি, তৃতীয় আঙ্গুলে ছিল 4টি অস্থি এবং চতুর্থ আঙ্গুলে ছিল হচ্ছে 5টি করে অস্থি। এটা পাখির বৈশিষ্ট্য। এদের পিছনের পায়ের হ্যালক্স পিছনমুখী। হ্যালক্স হচ্ছে যে এইখানে পিছনের যে অংশটা, নখর, দেখো একটা নখর, একটা আঙ্গুল হচ্ছে পিছনমুখী, অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে এদের হ্যালক্স। হ্যালক্স হচ্ছে পিছনমুখী ছিল। এছাড়া পিছনের পদে টার্সো মেটাটার্সাল অস্থি বিদ্যমান ছিল। চোখের স্ক্লেরোটিক অস্থি বিদ্যমান ছিল। এদের চোখে স্ক্লেরোটিক অস্থি ছিল। চোখ ছিল তুলনামূলকভাবে আকারে বড়। এই স্ক্লেরোটিক অস্থি বিদ্যমান থাকায় এরা দেখা যায় যে এই যে চোখ আকারে বড় হতে পারে এবং দূরবর্তী বস্তু এরা সহজেই দেখতে পারে। তাহলে এই সব তারা পাখির বৈশিষ্ট্য বহন করেছিল। আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটি হচ্ছে মূলত সেই জার্মানির বাভেরিয়ার সোলেনহোফেন অঞ্চল থেকে যে শিলাস্তর থেকে উদ্ধার করা হয়েছিল। সেখানে এইভাবে শিলাস্তর এদের ফসিল দেখা গেছে। এখানে দেখো এই যে পিছনের হেলাক্স দেখাচ্ছে, তারপরে টার্সোমেটাটার্সাস গুলি দেখাচ্ছে, এখানে অরবিট দেখাচ্ছে, দাঁতগুলি দেখাচ্ছে, স্কাপুলার গঠন দেখাচ্ছে, পরাকয়েড বোঝা যাচ্ছে, ফার্কুলার গঠনটাও বোঝা যায়, হিউমেরাস বোঝা যাচ্ছে, ডানার পালক বোঝা যাচ্ছে, এখানে লেজের যে মুক্ত কশেরোকাগুলি বোঝা যাচ্ছে এবং লেজের যে দুই পাশে সারিবদ্ধভাবে লেজের পালক ছিল সেগুলিও বোঝা যাচ্ছে। এইখানে দেখো যে যে সামনের ডানা যে নখরযুক্ত আঙুল ছিল 3টি, সেটিও দেখা যাচ্ছে, আর পায়ে ছিল 4টি। আর এরই একটি অবয়ব গঠন করে এভাবে দেখিয়েছে, কারণ এটা তো আর প্রকৃতিতে আমরা দেখতে পাই নাই, এর শুধুমাত্র এদের ফসিলি পাওয়া গেছে। তো এদের যদি গ্রাফিক্স এর মাধ্যমে এদের আকৃতি দাঁড় করালে এরকম একটা আকৃতি দেখা যায়, বর্তমান সময়ের দাঁড় কাক আকৃতি, দাঁড় কাকের মতো। তাহলে দেখো এই যে দেহে যে আইসও ছিল, আবার কিন্তু যে পালকও ছিল, আবার লেজেও পালক ছিল। এই পায়ে হচ্ছে 4টি করে আঙ্গুল ছিল নখরযুক্ত এবং ডানার শীর্ষে হচ্ছে 3টি করে আঙ্গুল ছিল নখরযুক্ত। তারপরে দেখো এদের গ্রীবাটা হচ্ছে অনেকটা যে অস্থিগুলি এটা সরীসৃপের ন্যায় ছিল এবং এদের চোয়াল দেখো, মানে যদিও চঞ্চুর মতো কিন্তু চোয়াল অনেক শক্তিশালী, সবল চোয়াল, এবং এই চোয়ালে দাঁত আছে। এই এটা কিন্তু আবার সরীসৃপীয় বৈশিষ্ট্য বহন করছে। তাহলে আসলে এই যে ওই সময়কালে যে আর্কিওপ্টেরিক্স, তারা যেহেতু পাখির প্রিমিটিভ স্টেম হিসাবে এরা কাজ করেছিল, তাই এরা ওই সরীসৃপ থেকে কেবল রূপান্তরিত হয়ে পাখি হচ্ছে। এই মধ্যবর্তী দশা বিধায় এরা সরীসৃপ এবং পাখি উভয়ের বৈশিষ্ট্যগুলোই বহন করছিল। এবারে আমরা চলে আসি দৌড়বাজ পাখি বা উড্ডয়নে অক্ষম পাখি। এটাকে রানিং বার্ড বা ফ্লাইটলেস বার্ডও বলা হচ্ছে। আমরা এখানে দেখি যে আসলে ফ্লাইটলেস বার্ড মানে হচ্ছে যে এরা যে ইভলিউশনের ধারায় এরা এদের উড়ার ক্ষমতা হারিয়েছে। পাখিরা এক সময় তো উঠতে পারতো, কারণ আর্কিওপ্টেরিক্স কিন্তু উঠতে পারতো। প্রথম তো আর্কিওপ্টেরিক্স থেকেই পাখির উৎপত্তি। তাহলে এই উড়ন্ত পাখি কিন্তু আস্তে আস্তে তার কিছু গ্রুপ তার উড়ার ক্ষমতা হারিয়ে এই দৌড়বাজ পাখি বা উড্ডয়নে অক্ষম পাখিতে রূপান্তরিত হয়েছে। তো এদেরকে দৌড়বাজ বলে, কারণ যেহেতু এরা উঠতে পারে না, তাই দেখা যায় যে এরা দৌড়াইতে পারে, দ্রুত দৌড়াইতে পারে, এই কারণে এদেরকে দৌড়বাজ পাখি বলা হয়। তো বর্তমানে পৃথিবীতে প্রায় 60টিরও বেশি প্রজাতির এই দৌড়বাজ পাখি আছে।
যাদের মধ্যে এই যে রেটিটিস গ্রুপের এবং পেঙ্গুইন গ্রুপের পাখিরাই হচ্ছে বেশি পরিচিত। রেটিটিস বলতে উট পাখি, রিয়া, কেসোয়ারি, ইমু, কিউই এইগুলিকে বোঝাচ্ছে। আর পেঙ্গুইন তো আমরা চিনি। তো এই দৌড়বাজ পাখিদের মধ্যে অর্থাৎ উড্ডয়ন অক্ষম পাখিদের মধ্যে সবচেয়ে ছোট পাখি হচ্ছে আইল্যান্ড রেইল। আইল্যান্ড রেইলটা হচ্ছে সবচেয়ে ছোট আকৃতির, আর সবচেয়ে বড় হচ্ছে অস্ট্রিচ অর্থাৎ উট পাখি হচ্ছে সবচেয়ে বড় লিভিং বার্ডের মধ্যে। আমরা এখানে ৬টি দৌড়বাজ পাখির নাম লিখেছি। দেখো, প্রথমটি হচ্ছে কমন অস্ট্রিচ, বৈজ্ঞানিক নাম হচ্ছে স্টুথিও ক্যামিলাস। এটি আফ্রিকাতে পাওয়া যায়। আফ্রিকাতে পাওয়া যায়, এরা মরুভূমিতে এরা প্রচুর দৌড়াইতে পারে। এবং এটি কিন্তু বর্তমান যে লিভিং বার্ডের মধ্যে, জীবিত পাখির মধ্যে সবচেয়ে বড় পাখি। তারপরে গ্রেটার রিয়া, রিয়া আমেরিকানা, এটা দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়। এই যে রিয়া, রিয়া আর অস্ট্রিচ, অস্ট্রিচ এই দুটি কিন্তু মানে স্টুথিও এবং রিয়া, স্টুথিওকে বলা হয় আফ্রিকান উট পাখি আর রিয়াকে বলা হয় আমেরিকান উট পাখি। দুটাই কিন্তু লম্বা, একই রকমের, একটা আফ্রিকান একটা আমেরিকান। তারপর দেখো ইমু, ড্রোমায়াস নভি হল্যান্ডি, ড্রোমায়াস নভি হল্যান্ডি। তারপরে দেখো ইমু অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। সাউদার্ন ক্যাসোয়ারি, ক্যাসোয়ারিয়াস ক্যাসোয়ারিয়াস, এটিও অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। সাউদার্ন ব্রাউন কিউই, অ্যাপটারিক্স অস্ট্রালিস, এটি নিউজিল্যান্ডে পাওয়া যায়, শুধু নিউজিল্যান্ডেই সীমাবদ্ধ। এম্পেরর পেঙ্গুইন, বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাপটেনোডাইটিস ফরস্ট্রি, এটি অ্যান্টার্কটিকাতে পাওয়া যায়, অর্থাৎ দক্ষিণ মেরুতে হচ্ছে পেঙ্গুইন বসবাস করে। তাহলে এই পাখিগুলি আসলে এদের ওড়ার ক্ষমতা হারিয়ে এরা মাটিতে এখন বসবাস করে এবং মাটিতে এরা দৌড়াইতে পারে, অর্থাৎ দৌড়ানোর উপযোগী এরা হয়েছে। আমরা এখানে একটু চিত্রের মাধ্যমে দেখি যে এই পৃথিবী জুড়ে যে ফ্লাইটলেস প্রধান প্রধান ফ্লাইটলেস বার্ড গুলি আছে সেগুলি একটু দেখে নেই। দেখো, প্রথমেই আমরা মাঝেরটি দেখি উট পাখি। ৮ ফিট লম্বা, কিন্তু আফ্রিকাতে পাওয়া যায়, মরুভূমিতে কিন্তু এরা প্রচুর দৌড়াইতে পারে। ৮ ফুট। আমরা বৈশিষ্ট্যগুলি পরে আসছি, যাদের এরা আসলে কিভাবে অ্যাডাপ্টেশনটা হয়েছে, অর্থাৎ দৌড়ানোর জন্য এদের কি কি অভিযোজন হয়েছে। তো ৮ ফিট টল এরা। তারপরে এটাকে আমি আগে বলেছি, এটা হচ্ছে আফ্রিকান অস্ট্রিচ বলা হয়, আমেরিকান অস্ট্রিচ বলা হয় এইটাকে, অর্থাৎ এটা হচ্ছে রিয়া। রিয়া, রিয়া হচ্ছে সাউথ আমেরিকান রিয়া। এটা এটা ৪ থেকে ৬ ফিট লম্বা হয় এটা, রিয়াটা। তারপরে অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ইমু, এটা হচ্ছে ইমু, এটা ৬ ফিট লম্বা হয়, এটা ৬ ফিট পর্যন্ত লম্বা হয়, এটা অস্ট্রেলিয়ান ইমু। তারপরে এটি দেখো, এরা কেউ উঠতে পারে না কিন্তু, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাসোয়ারি, অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ক্যাসোয়ারি। ক্যাসোয়ারির অবশ্য দেখে বোঝা যাবে এখানে এই নীল বর্ণের, এদের যে নেকটা নীল বর্ণের হয়, সেখান থেকে একটু লাল বর্ণের নিচের দিকে একটা ঝুঁটি বের হয়। তাহলে এটা হচ্ছে ৫ থেকে ৬ ফিট পর্যন্ত লম্বা হতে পারে। আর নিউজিল্যান্ডে যে কিউই পাওয়া যায়, কিউই দেখা গেলে লম্বা ঠোঁটের মধ্যে ছোট ক্ষুদ্র, মাত্র ২ ফিট লম্বা হয় এরা। অন্যদিকে যে অ্যান্টার্কটিকাতে যে পেঙ্গুইন পাওয়া যায়, পেঙ্গুইনের অনেক প্রজাতি আছে, সব মিলাই তো বললাম যে প্রায় ৬০ প্রজাতির। তো প্রায় ৬ ফিট পর্যন্ত পেঙ্গুইন লম্বা হয়। তো আমরা এখানে মোটামুটি জীবিত যে লিভিং ফ্লাইটলেস বার্ড গুলি আছে সেগুলি আমরা একটু দেখলাম, প্রধানগুলি। এছাড়াও কিন্তু আরো ফ্লাইটলেস বার্ড আছে, যেমন আমাদের গৃহপালিত হাঁস মুরগি, এগুলোও কিন্তু ফ্লাইটলেস, অর্থাৎ উঠতে পারে না এখন, যে উঠতে এরা অক্ষম হয়ে গেছে। এখানে আমরা চিত্রের মাধ্যমে এই যে বর্তমান না অতীতকালেও এখন পর্যন্ত বিভিন্ন সময়ে পৃথিবীতে যেসব ফ্লাইটলেস বার্ডের আবির্ভাব ঘটেছিল সেইগুলি আমরা একটু দেখে নেই। দেখো, এক নম্বর হচ্ছে আফ্রিকান অস্ট্রিচ, এটা হচ্ছে আফ্রিকান অস্ট্রিচ, এটা তো এখনো জীবিত আছে আফ্রিকাতে। তারপরে হচ্ছে ২ নাম্বার, দেখো এটা হচ্ছে ডায়াট্রিমা। এই ডায়াট্রিমার আকৃতিটা একটু দেখো কেমন, এরাও কিন্তু পাখি ছিল, সরীসৃপ থেকে এদের উৎপত্তি ঘটেছিল। এটা কিন্তু জায়ান্ট, এদেরকে জায়ান্ট ফ্লাইটলেস বার্ড আছে, বৃহৎ আকৃতির ছিল এরা সবাই। তো এরা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে ৩ নাম্বার এটা দেখো, এটা ৩ নাম্বার হচ্ছে এলিফ্যান্ট বার্ড। এলিফ্যান্ট মানে হচ্ছে যে হাতির মতো এরকম অনেক লম্বা ছিল, বৃহৎ আকৃতির ছিল, এটিও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, এলিফ্যান্ট বার্ড ৩ নাম্বারের এটা। ৪ নাম্বারে দেখো, এটাও বৃহৎ আকৃতির কিন্তু, সাউথ আইল্যান্ড জায়ান্ট মোয়া,
মোয়া, এরা এক একটি সব বৃহৎ আকৃতির, সব সব বিলুপ্ত, এটিও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তারপরে দেখো হচ্ছে এই ৫ নম্বরে দেখো, ৫ নাম্বার এটার আকৃতি দেখো, এটিও বিলুপ্ত। এটা হচ্ছে ফরাস রেকস। এই ফরাস রেকসও কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে, নাই। এদের একসময় পৃথিবীতে কিন্তু এটা ছিল। ৬ নাম্বারটা দেখো, এটার পিছনেরটা, এটা হচ্ছে নর্দার্ন আইল্যান্ড জায়ান্ট মোয়া। মোয়া দেখো, এর এর বডিটাও কিন্তু অনেক বৃহৎ আকৃতির, হাতির মতো আকৃতির। এরাও বিলুপ্ত হয়ে গেছে। ৭ নাম্বার দেখো, এটা ৭ নাম্বার হচ্ছে গ্রেটার রিয়া। গ্রেটার রিয়া এখন জীবিত আছে। রিয়াটা এই আমেরিকাতে, সাউথ আমেরিকাতে রিয়া এখন জীবিত। তারপর ৮ নম্বর দেখো, ৮ নাম্বার ডারউইনস রিয়া। এটা রিয়ার একটি প্রজাতি, এরা জীবিত আছে ৮ নম্বর। ৯ নাম্বার হচ্ছে ক্যাসোয়ারি। ৯ নাম্বার হচ্ছে সাউদার্ন ক্যাসোয়ারি, এরাও জীবিত। সাউদার্ন ক্যাসোয়ারি অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, এরাও জীবিত আছে। ১০ নাম্বার দেখো, এই ১০ নম্বর, এই ১০ নম্বর হচ্ছে ইমু। ইমু অস্ট্রেলিয়াতে জীবিত আছে, অস্ট্রেলিয়াতে পাওয়া যাবে। আর শুধু আমেরিকা না, কিন্তু ক্যাসোয়ারিটা হচ্ছে শুধু আমেরিকাতে পাওয়া যাচ্ছে। ৯ নম্বরে যে না, ক্যাসোয়ারি না, এটা ৮ নম্বরেরটা, অর্থাৎ রিয়া। রিয়াটা শুধু আমেরিকা, আর ম্যাক্সিমাম দেখো যে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে। আর ১১ নম্বর হচ্ছে ডুডো। ডুডো এটা অনেকটা হাঁস আকৃতির ছিল, দেখো বৃহৎ হাঁস আকৃতির। এই ডুডো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এখানে প্রধান জীবিত এবং বিলুপ্ত, বড় বড় বিলুপ্ত এই ফ্লাইটলেস বার্ডের চিত্র কিন্তু এখানে দেখানো আছে। এরপর আমরা দোলবাজ পাখির একটু বৈশিষ্ট্যগুলি একটু দেখে নেই, কি কি বৈশিষ্ট্য আসলে আছে দোলবাজ পাখিদের। তো ১ নম্বর হচ্ছে যে দোলবাজ পাখি সাধারণত আকারে বড় হয়। আমরা চিত্রেই দেখতে পেলাম যে আকারে কিন্তু বৃহৎ আকৃতির। হ্যাঁ, বৃহৎ আকৃতির, ৮ ফিট পর্যন্ত। জীবিত যে অস্ট্রিচ, সেও কিন্তু ৮ ফিট পর্যন্ত লম্বা। এদের পূর্ণ বিকশিত শক্তিশালী পদ বিদ্যমান। এদের যে পা গুলি কিন্তু অনেক শক্তিশালী এবং লম্বা, কিন্তু মাথা হচ্ছে ক্ষুদ্র মাথা থাকে, মাথা কিন্তু ক্ষুদ্র। মানে এদের নেক অর্থাৎ গলাও লম্বা, কিন্তু সেখানে মাথাটা ক্ষুদ্র হয়। এদের ডানা হ্রাসপ্রাপ্ত হয়, এই কারণে তো উঠতে পারে না। ডানা ভেস্টিজিয়াল উইং বলা হয়, ডানা হ্রাসপ্রাপ্ত হয়ে উড়বার অনুপযোগী হয়ে যায়। এবং উড়বার অনুপযোগী পালক, এই ডানাতে যে পালক থাকে, সেই পালকও কিন্তু এই উড়বার অনুপযোগী হয়ে পড়ে। এদের ভূমার অস্থি প্রশস্ত ও বৃহৎ। এইখানে আমরা এই যে ভূমার অস্থি দেখাচ্ছে, এই ভূমার অস্থিটা হচ্ছে প্রশস্ত এবং বৃহৎ হয় এদের। এদের ভূমার অস্থি প্যালেটিন অস্থির সাথে যুক্ত থাকে। এই ভূমারটা যে পাশে প্যালেটিন থাকে, প্যালেটিনের সাথে ভূমার সংযুক্ত থাকে। এদের যে ম্যাক্সিলো প্যালোটিন খর্বাকৃতির হয়। ম্যাক্সিলো প্যালোটিন এখানে দেখাচ্ছে চিত্রের মাধ্যমে, দেখো এটা হচ্ছে ম্যাক্সিলো প্যালোটিনের অবস্থান, এটা ক্ষুদ্রাকৃতির হয়ে থাকে। এদের যে টেরিগয়েডের এক প্রান্ত, এই টেরিগয়েড অস্থি, এই টেরিগয়েডের এক প্রান্ত সুগঠিত বেসি টেরিগয়েডের সাথে যুক্ত। অর্থাৎ এই নিচের দিকে দেখো যে বেসি টেরিগয়েড বেসি টেরিগয়েডের সাথে এই প্রান্তটা এদের যুক্ত থাকে। অন্য প্রান্ত অর্থাৎ এই প্রান্ত এসে ভূমার অস্থির সাথে যুক্ত থাকে। তারপরে হচ্ছে এরা কিন্তু আত্মরক্ষার জন্য খুব জোরে দৌড়াইতে পারে। এরা খুব জোরে, এই কারণে এদেরকে দৌড়বাজ পাখি বলা হচ্ছে। এদের স্টারনামে কিল অস্থি থাকে না। এদের স্টারনাম অঞ্চলে, যে কিল বলতে বোঝাচ্ছে স্টারনামের যে প্রান্ত, নিচের প্রান্তটা একেবারে সরু কোণাকৃতির হয়ে যায়, যা পাখির দেহকে স্টিম লাইন করে তোলে, অর্থাৎ উড়বার উপযোগী করে তোলে। তো এদের যেহেতু কিল অস্থি থাকে না, তাই এদের বডিটা ওইভাবে স্টিম লাইন হয় না, এরা উঠতেও এই কারণে পারে না। এদের কোরাকয়েড ও স্কাপুলা পাতার মতো চ্যাপ্টা হয়। এদের যে স্কাপুলা অস্থি বা কোরাকয়েড অস্থি, এগুলি পাতার মতো চ্যাপ্টা হয়। এদের উড্ডয়ন পেশিরা হ্রাসপ্রাপ্ত। যেগুলি হচ্ছে ফ্লাইট বার্ড, যেগুলো অর্থাৎ উঠতে পারে যেসব পাখি, তাদের কিন্তু এই শক্তিশালী উড্ডয়ন পেশি থাকে, কিন্তু এদের উড্ডয়ন পেশিটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত। এদের ফার্কুলা অনুপস্থিত। ফার্কুলা হচ্ছে এদের যে ক্লাভিকাল অস্থি দুটি, এইটা সামনের নিচের দিকে, পক্ষের নিচের দিকে ভি আকৃতির ফার্কুলা গঠন করে, যারা উড্ডয়ন পাখি, উঠতে পারে যারা। এই ফার্কুলাও কিন্তু তাদের উঠতে সহায়তা করে, কিন্তু এদের যে ক্লাভিকল, ওই ভি আকৃতির ফার্কুলা গঠন করে না, ফার্কুলা অনুপস্থিত। এদের পাইগোস্টাইল হ্রাসপ্রাপ্ত। পাইগোস্টাইল হচ্ছে যে পাখির যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের একেবারে শেষের লেজের দিকের কিছু কশেরুকা একসাথে মিলে একটি অস্থি গঠন করে, যাকে পাইগোস্টাইল বলে। আসলে পাইগোস্টাইলের সাথেই কিন্তু এদের যে লেজের পালকগুলি,
এই পালকগুলিকে এবং কিছু পেশিকে এই পাইগোস্টাইল ধারণ করে। তো এদের পাইগোস্টাইল আছে, তবে সেটা হ্রাসপ্রাপ্ত। এদের পালক আছে, কিন্তু সেই পালক বারবিউল ও হুকবিহীন। কারণ পালকে যে বার্ব, এই বার্বগুলি যদি আরেকটা বার্বের সাথে বারবিউল দিয়ে বা হুক দিয়ে যদি যুক্ত না থাকে, তাহলে কিন্তু সেই পালক দিয়ে তারা উঠতে পারে না। অর্থাৎ পালকের যে বার্ব, এই বার্ব বারবিউল বিশিষ্ট এবং হুক বিশিষ্ট না হলে সেই পালক দিয়ে তারা উঠতে পারে না। তো এদেরও বারবিউল এবং হুকবিহীন হওয়ার কারণে এরা উঠতে পারে না। এদের যে বায়ুথলি হ্রাসপ্রাপ্ত, কারণ আমরা জানি যে ৯ টি বায়ুথলি আছে এয়ার ব্লাডার, যারা উঠতে পারে এই উড্ডয়ন পাখিতে, এবং এগুলি কিন্তু এদের বিভিন্নভাবে উড্ডয়নে সহায়তা করে। তো এদের বায়ুথলি হ্রাসপ্রাপ্ত, যার কারণে আর এখন এরা উঠতে পারে না। এদের কঙ্কালের অস্থি তেমন হালকা ও বায়ুপূর্ণ নয়। যারা উঠতে পারে তাদের যেমন নিউমেটিক অর্থাৎ হালকা ও বায়ুপূর্ণ হয়, কিন্তু এদের তেমনটি না। আসলে এদের এদের এরা কিন্তু আবারও বলছি যে এরা উড্ডয়ন পাখি, কিন্তু এই না উড়ার কারণে, অর্থাৎ তারা হয়তো স্থলে খাদ্য পেয়েছিল, যার কারণে উড়ার অনুভব করেনি। এইভাবে এই বংশ পরম্পরায় বহু প্রজন্ম পরে লক্ষ লক্ষ বছরের ব্যবধানে একসময় তারা এই উড়ার ক্ষমতা হারিয়েছে। অর্থাৎ এইভাবে তাদের বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত হয়ে গেছে। আমরা এখানে একটু এই দৌড়বাজ এবং উড়ুক্কু পাখি, এই দুটার একটু পার্থক্য দেখি। অর্থাৎ রানিং বার্ড এবং ফ্লাইং বার্ড এর মধ্যে আমরা একটু পার্থক্যটা দেখে নেই। তো দৌড়বাজ পাখি, এদের বিচ্ছিন্ন বিস্তার দেখা যায়। অর্থাৎ পৃথিবীর সব প্রান্তে কিন্তু এদেরকে দেখা যায় না। কারণ আমরা আফ্রিকাতে দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়াতে দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। বাকি কিন্তু সব জায়গায় আমরা ওই পাখিগুলিকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই যে বিস্তারটা বিচ্ছিন্ন টাইপের। কিন্তু উড়ুক্কু পাখি পৃথিবীর সর্বত্র বিস্তৃত। সর্বত্রই এই উড়ুক্কু পাখিদের দেখতে পাওয়া যায়। দৌড়বাজ পাখিরা হচ্ছে স্থলজ হয়। আর উড়ুক্কু পাখিরা বৃক্ষবাসী, স্থলজ বা জলজও হতে পারে। মানে গাছে বসবাস করবে, সেখান থেকে তারা স্থলেও নামতে পারে, জলেও যেতে পারে। কিন্তু দৌড়বাজ পাখি সবসময় স্থলজ, এরা পানিতে যায় না। দৌড়বাজ পাখিদের উড়বার ক্ষমতাবিহীন, এদের উড়বার ক্ষমতা নেই। কারণ তাদের যে ডানা, এটা হচ্ছে ভেস্টিজিয়াল, বিলুপ্ত প্রায়। এবং সেই যে পালক, পালকে বার্ব নাই, হুক নাই, বারবিউল নাই, হুক নাই, এটা দিয়ে এরা উঠতে পারে না। আর উড়ুক্কু পাখি উঠতে পারে, তাই এদেরকে উড়ুক্কু পাখি বলা হচ্ছে। দৌড়বাজ পাখি তুলনামূলকভাবে আকারে বড় হয়, যেখানে উড়ুক্কু পাখি আকারে তুলনামূলকভাবে ছোট হয়। দৌড়বাজ পাখি দৌড়ানোর উপযোগী হয়। তাদের পা, পায়ের আঙুল বা পায়ের পেশিগুলি এমন যে তারা দৌড়াতে পারে। কিন্তু উড়ুক্কু পাখি হচ্ছে বিভিন্নভাবে অভিযোজিত হয়। বিভিন্নভাবে বলতে, তারা কোনটা আছে পানিতে অভিযোজিত হয়, পানিতে সাঁতরাতে পারে। কোনটা আছে তারা বৃক্ষচারী হতে পারে, অর্থাৎ বৃক্ষে বসবাসের উপযোগী হয়। কোনটা গর্তে বসবাসের উপযোগী হয়। এইভাবে এই উড়ুক্কু পাখিগুলি বিভিন্নভাবে অভিযোজিত হতে পারে। দৌড়বাজ পাখির ডানা হ্রাসপ্রাপ্ত, কিন্তু উড়ুক্কু পাখির ডানা বিকশিত। দৌড়বাজ পাখির লেজের পালক নেই, লেজের পালক থাকে না। আর উড়ুক্কু পাখি তো অবশ্যই লেজের পালক থাকে, যা পাখিকে মূলত ব্রেকের মতো কাজ করে, ভারসাম্য রক্ষার্থে কাজ করে। আহ হ্যাঁ, ব্রেক অঙ্গ হিসেবে কাজ করে। দৌড়বাজ পাখি সাধারণত তৈল গ্রন্থি থাকে না, উড়ুক্কু পাখিতে তৈল গ্রন্থি থাকে। দৌড়বাজ পাখির ফার্কুলা থাকে না, অর্থাৎ ক্লাভিকল মিলে ফার্কুলা গঠন করে না ভিউ আকৃতির, কিন্তু উড়ুক্কু পাখিতে ফার্কুলা থাকে। দৌড়বাজ পাখির ভূমার অস্থি বড় ও চওড়া, আমরা পূর্বে দেখে আসছি, যেখানে উড়ুক্কু পাখির ভূমার অস্থি ছোট ও সরু হয়। তারপর দৌড়বাজ পাখির আনসিনেট প্রসেস নেই, অর্থাৎ যে কশেরুকা, সেই কশেরুকায় যে বর্ধিত কোনো অংশ থাকে না। কিন্তু উড়ুক্কু পাখির কশেরুকাতে বর্ধিত অংশ, কশেরুকা বা রিব, রিব অর্থাৎ পরশুকা, সেখানে এই কিছু বর্ধিত অংশ থাকে, যাকে আনসিনেট প্রসেস বলে। এগুলি উড়ুক্কু পাখিতে থাকে, দৌড়বাজ পাখিতে থাকে না। দৌড়বাজ পাখির বক্ষপেশি দুর্বলভাবে বিকশিত হয়। আর অন্যদিকে উড়ুক্কু পাখির বক্ষপেশি হচ্ছে পূর্ণভাবে বিকশিত হয়। কারণ স্বাভাবিকভাবে এই পেশিগুলি তাদেরকে উড্ডয়নে সহায়তা করে। দৌড়বাজ পাখির সিকাম আকারে বড় হয়, আর উড়ুক্কু পাখির সিকাম ছোট হয়। তো সিকাম হচ্ছে এদের বৃহদান্ত্রের যে প্রথম অংশ, থলি আকৃতির অংশটা হচ্ছে সিকাম। তো স্বাভাবিকভাবে সিকাম ছোট হওয়ার কারণে উড়ুক্কু পাখি উড্ডয়নে এদের মানে সহজেই উঠতে পারে। দৌড়বাজ পাখিদের পুরুষ পাখির শিশ্ন থাকে, হ্যাঁ, শীর্ণ থাকে। অন্যদিকে উড়ুক্কু পাখির হচ্ছে শিশ্ন থাকে না। কারণ এদের শিশ্ন না থাকার কারণে এদের দেহটা কিছুটা হালকা হয়। এইভাবে দেখো যে উড়ুক্কু পাখি উড়বার জন্য অভিযোজিত হয়েছে, আর দৌড়বাজ পাখি তাদের মাটিতে দৌড়ানোর জন্য তারা অভিযোজিত হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তাহলে এই যে দুটি টপিকস নিয়ে আমরা আলোচনা করলাম। একটি হচ্ছে আর্কিওপটেরিক্স
আমরা দেখলাম আর্কিওপ্টেরিক্স এর ইতিহাস, তারপরে আমরা দেখলাম যে আর্কিওপ্টেরিক্স এর বৈশিষ্ট্য, দেখলাম চিত্র, আমরা দেখলাম তার সরীসৃপীয় বৈশিষ্ট্য, দেখলাম তার পাখির বৈশিষ্ট্য। তারপরে আমরা আলোচনা করলাম দৌড়বাজ পাখি বা উড্ডয়নে অক্ষম পাখি। সেখানে আমরা দেখলাম যে এই পাখিদের বিস্তৃতি আমরা দেখলাম কোথায় কোথায় পাওয়া যায়, কিছু বৈজ্ঞানিক নাম দেখলাম, চিত্রের সাহায্যে কিছু দেখলাম আমরা নামগুলি। তারপরে আমরা দৌড়বাজ পাখিদের বৈশিষ্ট্য দেখলাম, এদের কি কি বৈশিষ্ট্য এবং কিভাবে তারা দৌড়ানোর উপযোগী হয়েছে, দৌড়ানোর জন্য অভিযোজিত হয়েছে। তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে এই দৌড়বাজ পাখির সাথে উড়ুক্ক পাখির অর্থাৎ ফ্লাইটলেস বার্ডের সাথে ফ্লাইং বার্ডের কি পার্থক্য আছে, সেই পার্থক্যগুলি আমরা দেখলাম। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে কিন্তু যে আমাদের বার্ড, এই বার্ডের অধ্যায় কিন্তু আমার শেষ হলো। তাহলে আরেকটি অধ্যায় আমার অবশিষ্ট রয়ে গেছে, সেটা হচ্ছে হিউম্যান বডি। তাহলে হিউম্যান বডি আমি আগামী ক্লাসগুলিতে, লেকচারগুলিতে হিউম্যান বডির উপরে আমি লেকচার তৈরি করব। তো আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।